নমস্কার সকলকে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অপূর্ব কুমার চক্রবর্তীর লেখা ভুতুড়ে গল্প কালুই গ্রামের বিভীষিকা। হ্যাঁ, জানি আপনারা খুব রেগে আছেন আগের সপ্তাহে গল্প আনতে পারিনি বলে। আসলে আমাদের কিছু যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল, যার জন্য আমরা গল্পটা সঠিক সময়ে নিয়ে আসতে পারিনি। কিন্তু আশা করি এরপর থেকে এরকম আর হবে না, আপনারা সময় মতো গল্প পেয়ে যাবেন। আর এই কারণে আমরা আপনাদের কাছে একান্তভাবে ক্ষমা প্রার্থী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। কাহিনীটি 1952 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন। কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকুরি করে। শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল 7টার ট্রেন ধরলে 10টা সোয়া 10টায় কর্মস্থলে যাওয়া যায়। দেরি হলেই ম্যানেজার সাহেব লালকালি দেবেন, বেতন কাটা, সঙ্গে গজগজানি। যাওয়ার পথে মুসলিম প্রধান কালুইগ্রাম যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ পরিষ্কার হয়ে যায়। আকাশ বেশ অন্ধকার, কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল। কালুইগ্রাম পেরিয়েই নির্জন এক মস্ত পুকুর, উঁচু পাড়, পশ্চিমের পাড় বরাবর সংকীর্ণ পায়ে চলা পথ। ঠিক পুকুরের জলের পাশ ঘেঁষে প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে। আজ কেমন এই পুকুর পাড়ে রাস্তায় আসার 200 গজ দূর থেকেই গা ছমছম করছে, গায়ে কাটা দিচ্ছে, কি যেন ভয়ে মনে চেপে বসেছে। চঞ্চল সাহসী ছেলে, 25-26 ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয়, পৈতার ধার ধারে না। আজ পৈতার ধারে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। এক পচা মাংসের গন্ধ সামনে নাকে আসছে। পুকুরের বড় বড় মাছগুলো হয়তো লাফ ঝাঁপ দিচ্ছে, কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশীথ রাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার যেন কেউ পিছু পিছু আসছে এমন চলার শব্দও অনুভূতি হচ্ছে। পিছনে তাকালেই কারোর দেখা নেই, শব্দ মিলিয়ে যাচ্ছে, আবার হাঁটলে ফের শব্দ। ঘন কুয়াশার সামনে পথ বেশ অস্পষ্ট, মাঝে মধ্যেই কুকুরের করতন, এক নাগারে কান্না, দূর থেকে রাতের শেষ প্রহরে শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতির রহস্য যেন বাড়িয়ে তুলেছে। শীতের রাতে চঞ্চলের কপালে ঘাম, হন হন হেঁটে চলেছে সে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড! আবার সেই পুকুর যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করল। চঞ্চলের ভয়ে পা টলমল করছে, অজানা ভয়ে বুকে কাঁপুনি ধরেছে, যেন শ্বাসরোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরেই কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি যেন কোনো অদৃশ্য অশরীরী। মাঝে পচা গন্ধটা ছিল না, আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগোতে সাহস পেল না, পিছিয়ে পিছিয়ে অনেকটা পথই পিছনের দিকে এলো। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটা ছোট মাটির কুঁড়েঘর। চঞ্চলের আর দম নেই, এবার বুঝি সে ভয়েই মরে যাবে। শেষ চেষ্টা মতো এই কুঁড়েঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো। ছপাশে ছোট খুপড়ির জানলা খুলে কেউ যেন দেখল, তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাচকা টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে নিল। দরজার মুহূর্তেই বন্ধ করে দিল। এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কলকল করে ঘামছে, সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে এক ছোট্ট কুলুঙ্গিতে একটি লণ্ঠন, আধনেবা আলো মিটমিট করে জ্বলছে। এক আলো আধার নির্জন ঘরে যেন কোনো রহস্যময়ী বৃদ্ধা। চঞ্চলকে একটি ছোট্ট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল, যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ, না আর কিছু। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলিঙ্গি থেকে এনে উস্কে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে। উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি এত রাতে এদিকে কেন এসেছিলে? চঞ্চল ভয়ার্ত স্বরে বলল, আমি চঞ্চল চ্যাটার্জি, শুশনি বাড়ি। এই পথে আমি সমুদ্রগড় হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধা বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলল, না, আমি ভোরে বের হই, এখানে আসতে আসতে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বললেন,
বাবা, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে। রাত তখন 3:30। চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় সময়টা আজ ঠাউর করতে পারেনি। বৃদ্ধা কোনো কথা বললেন না। জনতা স্টোভ দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিয়ে বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হবে। এখন এই ঘরেই থাকো, আর কোনো বিপদ নেই তোমার। তুমি ব্রাহ্মণের সন্তান, ভগবান তোমায় বাঁচিয়েছে। আর আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি, তাই তোমায় সাহায্য করছি আমি। একটা কথা কি জানো, ওপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছুই যে হয় না। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও এক রহস্যময় ভয় কাজ করছিল। বিদ্যা বিষয়ক কৃতজ্ঞ কৌতূহল রহস্য আবার ভয় হচ্ছিল। তাই আর থাকতে না পেরেই বলে ফেলল, আপনি আমার ঠাকুমার মতো। আপনি মুসলিম কি হিন্দু আমার কিছু যায় আসে না। আজ আপনি আমাকে আশ্রম দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে একটা প্রণাম করি। বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই। তুমি আমাকে ঠাকুমা ডেকেছো, এটাই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। একটা কৃতজ্ঞতা, দুই ছদ্মবেশী অভিনয়কারী, কোনো ভূতবান অন্য কিছু নয় তার প্রমাণ নেওয়া। এমন গল্প সে পড়েছে। ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়। পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটির সব। না, এখানে সেটা নয়। বিদ্যা রক্ত মাংসের মানুষ, তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রামে থেকে দূরে কেন, একাকী কেন? কেনই বা তার কড়া নাড়া শব্দে তৎক্ষণাৎ জানলা খুলল। সে বিপদগ্রস্ত ভেবে এক হ্যাচকা টানে দরজা খুলেই ঘরে টেনে নিল। কেনই বা তার গৃহের টেবিল ঘড়িটা, যে আমাদের বাড়িতেও নেই। বৃদ্ধা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। চঞ্চলের কেমন ভয় করছিল। তবে বৃদ্ধা এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করার ইচ্ছা উনি আমায় স্বপ্নে দেখিয়েছিলেন। আসলে উনি ভীষণ ধার্মিক ছিলেন। ওনার ঠাকুরদা ছিলেন হিন্দু। কোনো এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের ওপর ওনার খুব আবেগ এবং শ্রদ্ধা ছিল। এই যে পুকুরে উঁচু উঁচু পাড় দেখছো, ওটা আসলে কবরখানা। আসলে দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ের বনে ঝোপে ঘুরে বেড়াও, কোনো ভয়ই নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। অতৃপ্ত অশরীরী জলে ঝাঁপ মারার মতো শব্দ করে, নরমাংস পচার গন্ধ ছড়ায়, মানুষকে গোলকধাঁধায় ফেলে বিভ্রান্ত করে। সুযোগ পেলেই তারা তাদের জলে ফেলে দেয়। তার তখন মরা ছাড়া আর মনে হয় না কোনো উপায় থাকে। ঠিক যেমন তোমার হাল হয়েছিল। ভয়ে হাঁপাচ্ছিলে, খুব দুর্বল ও ক্লান্ত লাগছিল তোমায়। চঞ্চল থামিয়ে বলল, ঠাকুমা, এখানে এই পুকুরের কোনো মানুষ মরা দেখেছ? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘর করে বাস করছি। তার মধ্যেই 4জন এই পুকুরে রাতে জলে ডুবে মারা গেছে। তাদের চিৎকার আমি শুনেছি, কিন্তু তোমার মতো আমার কাছে আশ্রয় কেউ চাইনি, তাই আমি সাহায্যও করতে পারিনি। এই কারণে আমার দুঃখ হয়। আমার স্বামীর কবর এখানেই আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সৎ, তাই বিপদগ্রস্ত মানুষদের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। আবার এই পিছু নেওয়ার শব্দের ভয়ে পুকুরের দিকে সে যায় না অনেকেই, বা গ্রামের দিকে ফিরে যায়, বা খুবই সতর্ক হয়ে যায়। আসলে এলাকার মানুষেরা সবই জানে, তাই তারা রাতের দিকে এই পুকুরটাকে এড়িয়েই চলে, দরকারে ঘুরপথে যায়। কিন্তু তোমার মতো দূরের কোনো মানুষ
যদি কোনোদিন রাতে এখান দিয়ে যায় তাহলে অশরীররা জেগে ওঠেন। চঞ্চল বলল, ও, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন? বৃদ্ধা ব্যাকুলভাবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, ওই ভাই আমি তো তোমার ঘরের কড়া নারী। পুকুরের মানুষের মতো ঝাঁপ দেওয়া শব্দ, আমি বড় বড় মাছ বা হোদলের লাভ ঝাঁপ ভাবছিলাম, আর পচা গন্ধ, নিকটে কোনো ভাগাড়ের পচা পশুর মাংস ভাবছিলাম। পূবের আলো ফুটে গেছে, আর কোনো ভয় নেই তোমার। তোমার যদি ট্রেন ধরতে হয় তাহলে তুমি এবার হাঁটা দাও। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন। বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় দিলেন। তার চোখে জল। বললেন, এত রাতে কখনো আসবে না। যদি ভুলেও চলে আসো, পূবের আলো না ফোটা অবধি এই ঠাকুমার ঘরে বাকি রাত থেকে যাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বললেন, তোমার সাথে আমি সারা জীবন সম্পর্ক রাখবো, আর যাবার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধার দুচোখ আনন্দ অশ্রুতে ভরে গেল। কথা বের হলো না, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালেন নিজের অজানা কোনো আপনজনকে। আমাদের আজকের গল্প কালুই গ্রামের বিভীষিকায় গল্পের সূত্রধার এবং বয়স্ক মহিলার ভূমিকায় ছিলাম আমি, এনে শাকচুন্নি, এবং গল্পের কথক ও চঞ্চলের ভূমিকায় ছিল আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য। আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এই গরমে সকলে কেমন আছেন। আমাদের আজকের গল্পের ইতি এখানে, কিন্তু গল্প বলার নয়। সামনের সপ্তাহে একই সময়ে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।